ট্রেডিং নিয়ে কথা বললে প্রায়ই একটা প্রশ্ন আসে, মানে এত ভালো ভালো কৌশল, এত ডেটা অ্যানালিসিস, তারপরেও কেন এত লোক লোকসান করেন? ঠিক। আর এইখানেই মার্ক ডগলাসের দ্য ডিসিপ্লিনড ট্রেডার বইটা মানে একেবারে মূলে হেট করে। হ্যাঁ, উনি বলছেন আসল খেলাটা নাকি চার্টে না, নিজের মাথার ভেতরে। একদম। ট্রেডিং মানে শুধু কেনা বেচা নয়, এটা একটা কি বলে মানসিক শৃঙ্খলার পরীক্ষা। তো আজকে আমরা এই বইটার কিছু গভীর দিক নিয়ে কথা বলবো, বোঝার চেষ্টা করব যে স্ট্র্যাটেজি ছাড়াও কোন জিনিসগুলো একজন ট্রেডারকে মানে ধারাবাহিকভাবে সফল হতে সাহায্য করে। বিশেষ করে ওই মানসিক সংযম, আবেগ নিয়ন্ত্রণের বিষয়গুলো। আচ্ছা, তাহলে শুরু করা যাক। ডগলাস শুরুতেই একটা বেশ বড় কথা বলেন, তাই না, যে সমস্যাটা বাজারে নয়, ট্রেডারের মনে। হ্যাঁ, এটাই বইয়ের একেবারে গোড়ার কথা। অনেকে ভাবেন বাজার বোধহয় ইচ্ছে করে লোকসান করাচ্ছে বা স্ট্র্যাটেজিটাই ভুল। কিন্তু ডগলাস বলছেন আয়নাটা নিজের দিকে ঘোরাও। ওই যে ভয়, লোকসানের ভয়, সুযোগ হারানোর ভয়, ফোমো যাকে বলে আর কি। হ্যাঁ, ফোমো, তারপর লোভ, একটু বেশি লাভের জন্য নিয়ম ভাঙা। আবার ধরুন অহংকার, একটা ভালো ট্রেডের পর মনে হওয়া যে আমিই সেরা। এই ভেতরের জিনিসগুলোই কিন্তু আসল সমস্যা। ঠিক। বাজার তো আসলে নিরপেক্ষ, তাই না? ওর নিজের কোনো মতলব নেই। একেবারেই। বাজার শুধু তথ্যের প্রবাহ। আমরা যখন এতে আবেগ মিশিয়ে ফেলি তখনই মানে গন্ডগোলটা হয়। এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে বাজারকে শত্রু বা বন্ধু ভাবার যে প্রবণতা, লাভ হলে বাজার দারুণ, লোকসান হলে বাজার খারাপ। হ্যাঁ, এই ধারণাটাই ডগলাস পাল্টাতে বলছেন। বাজারকে একটা সম্ভাবনার ক্ষেত্র হিসেবে দেখতে হবে, মানে যে কোনো কিছুই হতে পারে, এই মানসিক প্রস্তুতিটা রাখা। এতে কি ট্রেডিংয়ে স্ট্রেস কমে? অবশ্যই, অনেকটাই কমে। কারণ তখন আপনি বাজারের সাথে যুদ্ধ করছেন না, বরং তাল মেলানোর চেষ্টা করছেন। একদম। এটা তখন আর শুধু লাভ ক্ষতির খেলা থাকে না, হয়ে যায় মানে নিজেকে নিয়ন্ত্রণ করার একটা অনুশীলন। আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা, এগুলো তখন মুখ্য হয়ে ওঠে। আচ্ছা, এই আত্মনিয়ন্ত্রণের পথে আরেকটা বড় বাধা নাকি আমাদের পুরনো অভিজ্ঞতা, বিশ্বাস, এইগুলো বইয়ের পরের দিকে আছে বোধহয়। হ্যাঁ, অধ্যায় 3-এ এই বিষয়টা খুব ভালোভাবে বলেছেন উনি। আমাদের মনে কিন্তু পুরনো লাভ বা লোকসানের স্মৃতিগুলো মানে গেঁথে থাকে। ধরুন আগে কোনো একটা শেয়ারে অনেক লাভ হয়েছিল, পরের বার হয়তো সেই শেয়ারে ট্রেড করার সময় কি বলে একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়লাম, বেশি ঝুঁকি নিয়ে ফেললাম। অথবা উল্টোটা, যদি আগে লস হয়ে থাকে সেই ভয়ে ভালো সুযোগটাও নিলাম না। ঠিক। ডগলাস বলছেন প্রত্যেকটা ট্রেডিং মুভমেন্ট কিন্তু নতুন, আগেরটার ছায়া বর্তমানে পড়তে দেওয়া যাবে না। এর জন্য দরকার মানসিক স্বচ্ছতা। মানসিক স্বচ্ছতা, এই আইডিয়াটা একটু ব্যাখ্যা করবেন? ধরুন গাড়ির উইন্ডশিল্ডে যদি কাদা লেগে থাকে, বাইরের রাস্তা কি পরিষ্কার দেখা যায়? না তো। আমাদের অতীতের আবেগ, ভয়, বিশ্বাসগুলো হলো ওই কাদা, বাজারের বাস্তব চিত্রটা দেখতে দেয় না। মানসিক স্বচ্ছতা মানে হলো প্রতি ট্রেডের আগে ওই উইন্ডশিল্ডটা পরিষ্কার করে নেওয়া, মানে বর্তমান তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। বাহ, দারুণ উপমা। তার মানে শুধু বাজার নয়, নিজের মনকেও নিয়মিত দেখতে হবে, কোথায় কি জমে আছে। ঠিক তাই। কিন্তু ভয়, বিশেষ করে লোকসানের ভয়, ওটা তো থাকবেই মনে হয়। ওটাকে কি করে সামলানো যায়? অধ্যায় 4 কি এই নিয়ে? হ্যাঁ, ভয় তো একটা বিরাট ফ্যাক্টর। ডগলাস বলছেন এই ভয়টা মানুষকে দুটো এক্সট্রিমে নিয়ে যায়। মানে হয় অতিরিক্ত সাবধানী হয়ে যায়, মানে এত বেশি বিশ্লেষণ করে যে সুযোগটাই চলে যায়, যাকে বলে অ্যানালিসিস প্যারালাইসিস। ও আচ্ছা। আর অন্যটা? অন্যটা হলো ভয় তাড়াতে গিয়ে হটকারী সিদ্ধান্ত। ধরুন একটু লস দেখেই তাড়াহুড়ো করে বিক্রি করে দিল, যদিও প্ল্যান ছিল অন্যরকম। দুটোতেই কিন্তু শেষ পর্যন্ত ক্ষতি। এই জায়গাটাতেই ডগলাসের একটা খুব মানে পাওয়ারফুল আইডিয়া আছে। উনি বলছেন লোকসানকে শত্রু ভাবাটাই ভুল। লোকসানকে শত্রু ভাবা ভুল কিভাবে? উনি বলছেন লোকসান হলো ট্রেডিং ব্যবসার একটা অংশ। যেমন একটা দোকানের জিনিস কেনার খরচ থাকে, কর্মীর বেতন থাকে, এটাও সেরকম একটা ব্যবসায়িক খরচ। ও, এটাকে পার্সোনাল ফেলিয়ার হিসেবে না দেখে বিজনেসের কস্ট হিসেবে দেখা। একদম। এই মানসিকতাটা একবার আনতে পারলে লোকসানের ভয়টা আর পঙ্গু করে দেয় না। কিন্তু এটা শুনতে যতটা সহজ লাগছে, করাটা তো নিশ্চয়ই কঠিন। লোকসানকে খরচ ভাবা, তার মানে কি ঝুঁকি নিয়ে বেপরোয়া হয়ে যাওয়া? না, একেবারেই না, বরং উল্টো।
ভয়টা যখন থাকে না তখন আপনি অনেক বেশি যুক্তিসঙ্গতভাবে ঝুঁকি ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, মানে ভয় পেয়ে নয়, প্ল্যান করে রিস্ক নেওয়া। ঠিক, আগে থেকেই ঠিক করা থাকবে কতটা ঝুঁকি নেওয়া হবে, কোথায় স্টপ লস থাকবে। যদি লোকসান হয়ও সেটা আপনার প্ল্যানের মধ্যেই থাকবে, অপ্রত্যাশিত শক লাগবে না। ডাগলাস বলছেন, সফল ট্রেডাররা ঝুঁকি এড়ায় না, তারা ওটাকে ম্যানেজ করে। আর সেটা করতে গেলে ভয়মুক্ত মন দরকার। বুঝলাম। তাহলে ভয় কাটানো আর ওই যে বললেন মানসিক স্বচ্ছতা, সেটার পথই হলো ডিসিপ্লিন বা শৃঙ্খলা। পরের অধ্যায়গুলো কি এ নিয়ে? হ্যাঁ, পঞ্চম আর ষষ্ঠ অধ্যায় পুরোটা জুড়েই এই ডিসিপ্লিনের কথা। বইটার নামই তো দ্য ডিসিপ্লিন ট্রেডার। ঠিক। ডগলাস খুব জোর দিয়ে বলছেন, বাজারে টিকে থাকতে হলে, মানে নিয়মিত লাভ করতে হলে একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকতেই হবে। আর সেটা কঠোরভাবে মেনে চলতে হবে। কি রকম পরিকল্পনা? মানে কখন কিনবেন, কখন বেচবেন, কতটুকু ঝুঁকি নেবেন, এই সব কিছুর একটা নিয়ম বা রুল বুক থাকা। আচ্ছা। আর বাজার যতই লোভ দেখাক বা ভয় দেখাক, ওই নিয়ম ভাঙা চলবে না। আবেগ বা ধারণার বশে নয়, নিয়ম মেনে ট্রেড করতে হবে। ধৈর্যও তো ধরতে হবে নিশ্চয়ই, তাড়াহুড়ো করা যাবে না। অবশ্যই। ধৈর্য আর আত্মসমালোচনা, মানে নিয়মিত নিজের ট্রেডগুলো রিভিউ করা, কি ঠিক হলো, কি ভুল হলো, কেন হলো। আর ষষ্ঠ অধ্যায়ে আত্মনিয়ন্ত্রণ আর আত্মসচেতনতার কথা বলা হচ্ছে। হ্যাঁ, এটা শুধু প্ল্যান মেনে চলা নয়, ট্রেড করার সময় নিজের ভেতরের অবস্থাটাও খেয়াল করা। মানে আমি কি এখন লোভী হয়ে পড়ছি নাকি ভয়ে পাচ্ছি? ঠিক, আমার সিদ্ধান্তটা কি যুক্তির ওপর ভিত্তি করে হচ্ছে নাকি আবেগী তাড়নায়? এই ভেতরের ডায়লগটা ধরতে পারা আর দরকার হলে নিজেকে থামানো, এটাই আত্মনিয়ন্ত্রণ। এটা তো অভ্যাসের ব্যাপার মনে হচ্ছে। একদম। ডাগলাস বলছেন, এটা অনেকটা মাসল তৈরির মতো। যত প্র্যাকটিস করবেন তত শক্তিশালী হবে। আর ভুল থেকে শেখার মানসিকতাটাও খুব জরুরি। প্রত্যেকটা ভুল ট্রেডই আসলে একটা শিক্ষা। এই শৃঙ্খলা বা আত্মনিয়ন্ত্রণের আইডিয়াগুলো শুনতে ভালো লাগছে, কিন্তু বাস্তবে করাটা তো বেশ কঠিন মনে হয়। বইতে কি কিছু উদাহরণ আছে যেগুলো আমাদের রোজকার ট্রেডিংয়ের সাথে মেলে? হ্যাঁ, কিছু কমন সিনারিও আছে। ধরুন, আপনি সব দেখে শুনে একটা স্টকে টাকা লাগালেন। আপনার প্ল্যান আছে একটা নির্দিষ্ট টার্গেটে গেলে বেচে দেবেন। আচ্ছা। স্টকটা বাড়তে শুরু করলো, টার্গেটের কাছাকাছি এলো, তখন মনে হলো আরেকটু দেখি না, আরেকটু লাভ হোক। এটা তো হয়ই। হ্যাঁ, এই করতে গিয়ে দেখা গেল স্টকটা হঠাৎ পড়তে শুরু করলো। লাভ তো গেলই, উল্টে লোকসান। এটা হলো লোভের ফাঁদ, শৃঙ্খলা ভাঙার ফল। আরেকটা উদাহরণ হতে পারে স্টপ লস নিয়ে, তাই না? ঠিক, প্ল্যান আছে যে একটা নির্দিষ্ট পয়েন্টের নিচে নামলে বিক্রি করে লসটা বেঁধে ফেলবেন। দাম সেদিকে নামছে, তখন মনে হয় না না, ঠিক ঘুরে দাঁড়াবে আবার। হ্যাঁ, এই আশাবাদী মনটা স্টপ লস পয়েন্টে বিক্রি করতে দেয় না, কিন্তু দাম আরও পড়ে যায়। ছোট লসটা অনেক বড় হয়ে যায়। এটাও শৃঙ্খলার অভাব, লোকসান স্বীকার করতে না পারা। অথবা ধরুন, চারিদিকে একটা শেয়ার নিয়ে খুব মাতামাতি, টিভিতে বন্ধুবান্ধব সবাই বলছে। আপনার নিজের অ্যানালিসিস হয়তো বলছে শেয়ারটা কেনার মতো না, কিন্তু সবার কথা শুনে মনে হলো আমি কি ভুল করছি, যদি সুযোগটা মিস হয়ে যায়। এই ভেবে নিজের প্ল্যান বাদ দিয়ে কিনে ফেললেন। হ্যাঁ, এটাও খুব কমন, বাইরের হইচইয়ের কাছে নিজের বিচার বুদ্ধি হারিয়ে ফেলা। এই উদাহরণগুলো থেকে তাহলে কিছু মূল নীতি বা প্রিন্সিপাল আমরা বের করতে পারি, তাই তো, একজন ডিসিপ্লিনড ট্রেডারের জন্য? অবশ্যই। খুব পরিষ্কার কয়েকটা নীতি উঠে আসে। 1, আবেগ বাদ দিয়ে সিদ্ধান্ত নেওয়া, ভয় বা লোভ যেন চালক না হয়। 2, বাজারকে মেনে নেওয়া, এটা আপনার ইচ্ছে মতো চলবে না, অনিশ্চয়তা থাকবেই। ঠিক। 3, ঝুঁকি ব্যবস্থাপনা, লোকসানকে স্বীকার করা আর আগে থেকে ঠিক করা প্ল্যান অনুযায়ী ঝুঁকি নিয়ন্ত্রণ করা। 4 নম্বর, নিশ্চয়ই ওই পরিকল্পনা আর শৃঙ্খলা। একদম, নিজের নিয়ম কঠোরভাবে মেনে চলা, কোনো অজুহাতে না ভাঙা। 5, আত্মবিশ্লেষণ, নিজের কাজ নিজের আবেগ নিয়ে সচেতন থাকা, ভুল থেকে শেখা। আর 6 নম্বর, প্রক্রিয়ার ওপর ফোকাস করা, মানে লাভ বা লোকসানের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া নিয়ম মেনে ট্রেড করার পদ্ধতিটাকে। এই নীতিগুলো কি তাহলে একজন সফল ট্রেডারের মানসিকতা তৈরি করে,
বইয়ের শেষের দিকে বোধহয় এটাই আলোচনা করা হয়েছে। হ্যাঁ, ঠিক তাই। সপ্তম অধ্যায়ে ডাগলাস একজন সফল বা যাকে উনি বলছেন মাস্টার ট্রেডার, তার মানসিকতা কেমন হয়। সেটা কেমন হয়? তারা বাজারকে ভয় পান না বা রহস্যময় কিছু ভাবেন না। তাদের কাছে বাজার হলো সুযোগের একটা ক্ষেত্র, যেখানে সম্ভাবনা সবসময় তৈরি হচ্ছে আর মিলিয়ে যাচ্ছে। তারা কি প্রতিটা ট্রেডকে আলাদা করে দেখেন? হ্যাঁ, প্রত্যেকটা ট্রেড তাদের কাছে একটা নতুন ঘটনা। আগের লাভ বা লোকসানের সাথে এর কোনো সম্পর্ক নেই। তারা জানেন যে এটা সম্ভাবনার খেলা, কোনো গ্যারেন্টি নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা তাদের মানসিকতায়? ফলাফলের সাথে নিজেদেরকে মানসিকভাবে না জড়ানো, মানে লাভে খুব বেশি উত্তেজিতও হন না, লোকসানে ভেঙেও পড়েন না। ও আচ্ছা। তারা জানেন যদি নিয়ম আর প্রক্রিয়া ঠিক থাকে তাহলে দীর্ঘমেয়াদে লাভ হবেই, সম্ভাবনার নিয়মেই হবে। তাই তারা পদ্ধতির ওপর জোর দেন, প্রতি ট্রেডের ফলাফলের ওপর নয়। লোকসান থেকেও তারা ঠিক ততটাই শেখেন যতটা লাভ থেকে। বইয়ের শেষেও তো এই একই কথা বলা হয়েছে, তাই না? যে সাফল্য বাইরের বাজারের থেকে বেশি নির্ভর করে ট্রেডারের ভেতরের শক্তির ওপর। একদম। ডগলাসের ফাইনাল মেসেজ এটাই। আপনি বাজারকে কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু নিজেকে পারবেন। আপনার রিয়াকশন, আপনার আবেগ, আপনার ডিসিপ্লিন, এগুলো আপনার হাতে। ট্রেডিংয়ের লম্বা সময় ধরে সফল হতে হলে নিজের মনকে জয় করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর সবচেয়ে বড় প্রাপ্তি। এটা তো শুধু ট্রেডিং শেখা নয়, নিজেকে নতুন করে গড়ার মতো একটা ব্যাপার। ঠিক। তাহলে আজকের পুরো আলোচনার সারমর্ম যদি করি, দ্য ডিসিপ্লিন ট্রেডার বলছে টেকনিক্যাল জ্ঞানের পাশাপাশি বা হয়তো তার চেয়েও বেশি জরুরি হল মানসিক প্রস্তুতি, শৃঙ্খলা, আবেগ নিয়ন্ত্রণ, ভয়লোভকে সামলানো আর বাজারের অনিশ্চয়তাকে স্বাভাবিকভাবে নেওয়া। এটাই হলো আসল চাবিকাঠি। নিঃসন্দেহে এটা ট্রেডিংকে একদম অন্য আলোয় দেখায়। আর এখানেই কিন্তু একটা দারুণ প্রশ্ন চলে আসে আলোচনা শেষে ভাবার জন্য। কিরকম? যদি ডাগলাসের কথাই ঠিক হয়, মানে ট্রেডিংয়ের সাফল্য যদি বাইরের বিশ্লেষণের চেয়ে ভেতরের মনোবিজ্ঞানের ওপর বেশি নির্ভর করে, তাহলে ভাবুন তো জীবনের অন্য ক্ষেত্রগুলোতে, আমাদের সম্পর্ক, ক্যারিয়ার বা অন্য যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জায়গায় এই একই নীতিগুলো, মানে ওই শৃঙ্খলা, আত্মসচেতনতা, অনিশ্চয়তাকে মেনে নেওয়া, এগুলো কাজে লাগিয়ে কি আমরা আরও ভালো করতে পারি না? বাহ, এটা তো সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন।